আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত 5 বছরে গণিত থেকে আসা সকল প্রশ্ন এবং সমাধান নিয়ে আছেন গণিতের ডাইজেস্টে স্বপ্নের স্কুলের সাথে। প্রথম প্রশ্নটি দেখুন, এখানে দেখেন ক খ 5:6, এখানে আবার আছে খ অনুপাত গ 3:10। দেখেন এখানে খ কমন, এখানেও খ কমন। এখানে খ এর মান হচ্ছে 6, এখানে খ এর মান হচ্ছে 3। এই 3কে যদি আমরা 6 বানাতে চাই তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করি তাহলে কি আসে, সেটি হচ্ছে 3 2 গুণে হচ্ছে 6, আমি নিচে লিখছি 6, আর 10 2 গুণে হচ্ছে 20। প্রথম তাহলে আমরা এখানে যদি ক খ গ লিখি, ক এর মান ছিল 5, খ এর মান হচ্ছে 6, আর গ এর মান আমরা পেলাম এখানে 20। চাওয়া হয়েছে কি ক অনুপাত গ, তাহলে ক হচ্ছে এটা, গ হচ্ছে এটা, তাহলে 5:20। উত্তর হচ্ছে গ 5:20। একটি জিনিস 120 টাকায় ক্রয় করে 144 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য এবং লাভের অনুপাত কত? এখানে দেখেন ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, বিক্রি করলে অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে 144 টাকা। এখন আমাদের চাওয়া হয়েছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য এখানে আছে 120, আমার বের করতে হবে লাভ। লাভ আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য হচ্ছে 144, ক্রয় মূল্য হচ্ছে 120, তাহলে লাভ হচ্ছে এখানে 24 টাকা। চাওয়া হয়েছে ক্রয় মূল্য এবং লাভের অনুপাত। ক্রয় মূল্য ছিল 120, লাভ হচ্ছে 24, তাহলে এর অনুপাত যদি আমরা বের করি, 24কে যদি 120 দিয়ে কাটি তাহলে হচ্ছে 5, নিচে হচ্ছে 1। উত্তর হলো তাহলে 5:1। পিতা এবং 2 পুত্রের গড় বয়স হচ্ছে 20 বছর। আচ্ছা, তাহলে মোট বছর কত? এখানে আছে পিতা অর্থাৎ একজন, 2 পুত্র 2 জন, আর একজন, মোট হচ্ছে 3 জন। গড় বয়স যদি 20 হয় তাহলে তাদের মোট বয়স হচ্ছে 20 × 3, অর্থাৎ মোট বয়স হচ্ছে 60। আচ্ছা, 2 বছর পূর্বে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর। 2 বছর পূর্বে কিন্তু বলা আছে, তাহলে দেখেন 2 পুত্রের গড় বয়স যদি 12 বছর হয়, 12 2 গুণে হচ্ছে 24 বছর হচ্ছে মোট বছর। 2 বছর যেহেতু পূর্বে বলা হয়েছে, প্রথম পুত্রের জন্য আবার 2 বছর পূর্বে, দ্বিতীয় পুত্রের ক্ষেত্রেও 2 বছর পূর্বে। তাহলে 2 বছর পূর্বে তাদের মোট বয়স ছিল 28 বছর। এখানে চাওয়া হয়েছে কি পিতার বর্তমান বয়স কত? টোটাল বয়স হচ্ছে 60, তাছাড়া 2 পুত্রের বয়স হচ্ছে 28 বছর। তাহলে এখান থেকে আমরা যদি টোটাল বয়স থেকে 2 পুত্রকে বাদ দিই তাহলে বাবার বয়স বের হয়ে যায়। তাহলে বাবার বয়স এখানে বিয়োগফল হচ্ছে 32 বছর। লঞ্চ এবং স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 16 কিলোমিটার এবং 4 কিলোমিটার। নদীপথে 30 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? আমরা জানি অনুকূলের সময় লঞ্চ এবং স্রোতের গতিবেগ যোগ হয়, অর্থাৎ 16 + 4, আর প্রতিকূলে যখন যায় তখন বিয়োগ হয়, অর্থাৎ লঞ্চের গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। তাহলে অনুকূলে হবে ঘন্টায় যায় 20 কিলোমিটার, আর প্রতিকূলে যায় ঘন্টায় 12 কিলোমিটার। এখানে বলা আছে নদীপথে 30 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে, অর্থাৎ যাওয়ার সময় অর্থাৎ অনুকূলে, এটা যদি আমি ভাগ করি তাহলে তো যাওয়ার সময় তার সময় লাগতেছে 1.5 ঘন্টা, 1.5 আওয়ার্স। আচ্ছা, 1.5 আওয়ার্স যদি অনুকূলে হয়, প্রতিকূলে যেতে কত সময় লাগে? প্রতিকূলে 30 কিলোমিটার যাবে, প্রতিকূলে স্পিড হচ্ছে 12, তাহলে 12 2 গুণে 24, অর্থাৎ 2.5 আওয়ার্স সময় লাগে হচ্ছে প্রতিকূলে। বলা হচ্ছে
অতিক্রম করে পুনরায় ফিরে আসতে, অর্থাৎ আপনি প্রথমে যাবেন তারপরে আবার ফিরে আসবেন। যাওয়ার সময় লাগতেছে হচ্ছে 1.5 ঘন্টা, আসার সময় লাগতেছে 2.5 ঘন্টা, টোটাল 4 ঘন্টা সময় লাগছে। তাহলে উত্তর হবে 4 ঘন্টা। ক এবং খ একত্রে একটি কাজ করে 8 দিনে, ক একা করতে পারে 12 দিনে, তাহলে খ একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? দেখেন ক এবং খ মিলিতভাবে তারা 8 দিনে কাজটি শেষ করতে পারে, অর্থাৎ দুজনে মিলে 1 দিনে করতে পারবে কাজটির এত অংশ। আর ক একা 1 দিনে কাজটি করতে পারবে এত অংশ, পুরো কাজটির এত অংশ করতে পারবে। বলা হচ্ছে খ একা কত দিনে কাজ করতে পারবে। ধরেন যে এক্স ওয়াই একসাথে, এখন যদি চাওয়া হয় যে শুধুমাত্র ওয়াই কত দিনে কাজ করতে পারবে, তাহলে দুটোর যোগফল মাইনাস হচ্ছে ওয়াই, তাহলে বোঝা গেল এখানে মাইনাস এক্স হবে। তাহলে বোঝা গেল যে টোটাল যেই কাজটা তা থেকে যারটা চাওয়া হয় তারটা বাদ দিতে হবে। এখানে আমরা যেটা করতে পারি, ক এবং খ এর একত্রে কাজ করতে পারে 1 দিনে এত অংশ, মাইনাস ক একা করতে পারে কাজটির এত অংশ। এটার লসাগু হচ্ছে 24, তাহলে 3 মাইনাস 2 অর্থাৎ করতে পারে কাজটির এত অংশ, 1/24 অংশ কাজ। তাহলে এত অংশ কাজ করে 1 দিনে, সম্পূর্ণ কাজ করে বা পুরো কাজটি করে, এটার উল্টিয়ে দিলেই উত্তর পেয়ে যাবেন 24 দিনে। 56 জন শ্রমিক একটি কাজ 21 দিনে শেষ করতে পারে। 14 দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? নতুন শ্রমিক কতজন লাগবে এটি চাওয়া হয়েছে। এখানে দেখেন 21 দিনে শেষ করতে পারে, সেক্ষেত্রে লোক লাগে 56 জন। যদি 1 দিনে করে তাহলে হচ্ছে অবশ্যই বেশি মানুষ লাগবে, তাই হবে গুণ। আর যদি 14 দিনে করে তাহলে অবশ্যই কম লাগবে, তাই হবে ভাগ। এখন আপনি যদি 14 14 28, 28 2 গুণে হচ্ছে 56, অর্থাৎ 14 দিয়ে যদি আপনি 56কে কাটেন তাহলে হচ্ছে 4, তাহলে 4 × 21 হয় হচ্ছে 84। দেখেন 14 দিনে যদি কাজটি শেষ করতে চায় তাহলে 84 জন লোক লাগে। 21 দিনে যখন করতেছিল তখন লাগতো 56 জন। তাহলে নতুন লোক কতজন লাগে সেটা আপনি যদি বের করতে চান, তাহলে নতুন সদস্য মাইনাস হচ্ছে আগের সদস্য, নতুন শ্রমিক মাইনাস আগের শ্রমিক। তাহলে এখানে বিয়োগ করলে আপনি পেয়ে যাবেন নতুন কতজন শ্রমিক লাগবে। 6 আছে 14 হতে লাগে 8, হাতে আছে 1, 6, 6 আছে 8 হলে তো 2, অর্থাৎ 28 জন নতুন শ্রমিক লাগবে। একটি কলম 270 টাকায় বিক্রি করাতে 10% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? যেহেতু 270 টাকায় বিক্রি করাতে 10% ক্ষতি হয়েছে, তাই অবশ্যই বোঝা যাচ্ছে এই কলমটির ক্রয় মূল্য আরও বেশি ছিল এবং কম দামে বিক্রি করা হয়েছে, এজন্যই 10% ক্ষতি হয়েছে। তাহলে দেখেন 10% যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত? 90 টাকা। বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, ক্রয় মূল্য তাহলে কত? 100 টাকা। যেহেতু ক্রয় মূল্য চাওয়া হয়েছে তার ক্রয় মূল্য আমরা রাখলাম ডান পাশে। এখন ঐকিক নিয়মে আমরা যদি যাই, সেক্ষেত্রে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য কত? আর বিক্রয় মূল্য যদি 270 টাকা হয় তাহলে লেখেন 270। এখন আপনি 90কে 270 দিয়ে যদি ভাগ করেন তাহলে হচ্ছে 3, অর্থাৎ 3 × 100 সমান আমরা পেয়ে গেলাম ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান যদি 8 হয় আর এক্স ওয়াই সমান যদি 7 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত? আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা যদি এভাবে লিখি, এটার সাথে মিল রাখার জন্য এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সূত্রটি এটি দাঁড়ায়। তাহলে এটার মান কিন্তু আমাদের অলরেডি আছে এখানে 8 প্লাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান আছে এখানে 7, অর্থাৎ 2 ইন্টু 7, 7 2 গুণে হচ্ছে 14, 14 প্লাস হচ্ছে 8, তাহলে কত হয়? 22। উত্তর হচ্ছে 22। 4x স্কোয়ার মাইনাস 12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? এই ক্ষেত্রে আপনি কিছু ব্যাক ক্যালকুলেশনও করতে পারেন। যেমন 4-এর সাথে আপনি যদি 3 গুণ করেন তাহলে হচ্ছে 3 4 হচ্ছে 12। আচ্ছা, এখন আমরা যদি এটাকে সূত্র ফেলতে চাই, 2x স্কোয়ার আর এইদিকে যদি লিখি 3 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটি হবে হয়তোবা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2, এখানে এ হচ্ছে আমরা ধরেছি 2x, 2a, বি ধরেছি হচ্ছে 3। দেখেন কি হয়, 2 2 গুণে হচ্ছে 4, 4 3 4 হচ্ছে 12, 12x, অর্থাৎ মাইনাস 12x। এটা কিন্তু আমরা মিল পেয়েছি। আর সূত্রের ক্ষেত্রে আমরা এখানে প্লাস 3 স্কোয়ার দিয়েছি, অর্থাৎ এটি আমরা অতিরিক্ত নিয়েছি, তাই এটি হচ্ছে মাইনাস করে দিতে হবে। আর এটা একটি সূত্র হয়ে গেছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এদিকে আছে মাইনাস 9। যেহেতু এখানে মাইনাস 9 আছে, সবসময় উল্টোটা বিবেচনা করবেন, অর্থাৎ এখানে 9 যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে। যেমন এখানে পূর্ণবর্গ হয়েছে 2x মাইনাস 3 তার হোল স্কোয়ার, যেটি একটি পূর্ণবর্গ, যেখানে 9 যোগ করলেই একমাত্র পূর্ণবর্গ হয়। একটি ত্রিভুজের মধ্যমা 3টি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলা হয়? এটি একটি ত্রিভুজ, এর মধ্যমা 3টি কি হতে পারে? এটা একটা মধ্যমা, তাছাড়া এটা একটি মধ্যমা হতে পারে, এটা একটি মধ্যমা হতে পারে। আর এখানে যেই বিন্দুটাতে এটা ছেদ করেছে, এটা যদি আপনি ধরেন যে ও, তাহলে এটা হয় বরকেন্দ্র। ত্রিভুজের মধ্যমা 3টি যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ভরকেন্দ্র। ত্রিভুজের 2টি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি কি হবে? আমরা জানি এটি হচ্ছে 90 ডিগ্রি, এই দুই কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, এগুলো হচ্ছে 45 ডিগ্রি কোণ, 45 যোগ হচ্ছে 45, আর এখানে হচ্ছে 90, 3 কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজের 2টি কোণের সমষ্টি 45 যোগ 45, 90 মিলে তৃতীয় কোণের সমান। এই 90 সমান হচ্ছে এই তৃতীয় কোণ হচ্ছে এটা সমান হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এই ত্রিভুজটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল। আসাদ 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে? দেখেন, একটি পরীক্ষায় 75টি প্রশ্নের মধ্যে সে শুদ্ধ উত্তর দিয়েছে 60টি। 75-এর মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছে 60, একটির মধ্যে হবে ভাগ। যেহেতু বলা হচ্ছে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, তাই 100টি প্রশ্নের মধ্যে এখন আপনি কাটাকাটি করেন।
75কে 25 দিয়ে যদি কাটেন তাহলে হচ্ছে 3 বার যায়, 100কে যায় 4 বার, আর 3 দিয়ে 60 অর্থাৎ 60কে যায় 20 বার। 20 ইন্টু 4 অর্থাৎ 80% তিনি সঠিক উত্তর দিয়েছেন। কোনো বাড়িতে 10 জন লোকের 30 দিনের খাবার আছে। ওই বাড়িতে 2 জন মেহমান আসলে ওই খাবারে তাদের কতদিন চলবে? প্রথমে দেখেন 10 জনের খাবার আছে 30 দিনে, তাহলে আমরা লিখি 10 জন লোক খাবার খেতে পারবে 30 দিন। তাহলে একজন লোক অবশ্যই বেশি দিন খেতে পারবে, তাই এটি হবে গুণ। আর যদি বাড়িতে 2 জন মেহমান আসে, অর্থাৎ আগে ছিল 10 জন, এখন মেহমান হচ্ছে 2 জন, 10 প্লাস 2 অর্থাৎ টোটাল হচ্ছে 12 জন। এখন 12 জন খেতে পারবে, যেহেতু একজন খেতে পারবে মানে হচ্ছে অনেক বেশি খেতে পারবে, তাই গুণ। আর 12 জন মানে কম খেতে পারবে, কম দিন যাবে, তাই এটি হচ্ছে ভাগ। এখন আপনি এটি কাটাকাটি করেন। 2 দিয়ে কাটলে হচ্ছে 5, 2 দিয়ে কাটলে হচ্ছে 6, আর 6কে 30 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 6 30, 5 ইন্টু 5 সমান 5 5 25। অর্থাৎ 2 জন মেহমান আসলে ওই খাবারে যাবে 25 দিন, যেটা আগে গিয়েছিল 30 দিন। উত্তর 25। শতকরা বার্ষিক কত হার সুদে? যা হয়েছে কত হার সুদে, অর্থাৎ হোয়াট পার্সেন্টেজ অফ রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, 425 টাকা। তাহলে 425 টাকা যেটা দেওয়া আছে এটা হচ্ছে আসল। 3 বছরে সুদে আসলে 476 টাকা হবে। এটা হচ্ছে সুদ এবং আসল মিলে, আর এটা হচ্ছে শুধু আসল। তাহলে সুদ আসল থেকে আসল বাদ দিলে আমরা পেয়ে যাব সুদ কত টাকা। সুদ আসল মাইনাস মানে আসল মাইনাস আসল হচ্ছে বাদ দিব সুদ আসল থেকে, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 51। এটি হচ্ছে সুদ। আর একটি মাত্র সূত্র আমরা মনে রাখবো, সেটি হচ্ছে I ইজ ইকুয়াল PNR। I হচ্ছে ইন্টারেস্ট, P হচ্ছে প্রিন্সিপাল, N হচ্ছে নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ সময়, আর R হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এটি হচ্ছে সুদ, এটি হচ্ছে আসল, এটি হচ্ছে সময়, আর এটা হচ্ছে সুদের হার। এই জিনিসটাকেই আমরা উলট পালট করে যখন যেটা চাওয়া হয় সেটা বানিয়ে নেব। যেমন এখানে চাওয়া হয়েছে কত হার সুদে, তাহলে এখানে চাওয়া হচ্ছে যে আর কত, রেট অফ ইন্টারেস্ট কত ছিল, অর্থাৎ শতকরা কত পার্সেন্ট সুদে। তাহলে এই আর যদি আমরা এক পাশে রাখি তাহলে ওইদিকে কি চলে যাচ্ছে, ইন্টারেস্ট ডিভাইডেড বাই পি এবং এন। পি হচ্ছে প্রিন্সিপাল, এন হচ্ছে সময়। তাহলে দেখেন এখানে হচ্ছে আই আমরা কত বের করলাম, আই মান হচ্ছে সুদ অর্থাৎ 51। তাহলে আমরা লিখে ফেলি, বাংলায় লিখি 51 ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে এখানে 425 ইন্টু এন হচ্ছে সময় দেওয়াই আছে এখানে 3 বছর। এখন আপনি ইচ্ছা মতো আপনার মতো করে কাটতে পারেন। যেমন 3 দিয়ে যদি 51কে কাটি তাহলে হচ্ছে 17, 3 17 51। তারপরে এটা যদি যেহেতু 425 আছে আমরা 25 দিয়ে কাটতে পারি। 25 দিয়ে 100কে কাটলে হচ্ছে 4, আর 25 দিয়ে 425কে কাটলে হচ্ছে 17। তাহলে এদিক দিয়ে 17 আর এদিক দিয়ে 17 কাটা থাকলো 4, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বা হার হচ্ছে 4%। তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4%। উত্তর হবে ক। রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে। ঘন্টায় 45 কিলোমিটার বেগে ধাবমান 150 মিটার লম্বা ট্রেন কত সময়ে ওই তাল গাছটি অতিক্রম করবে? দেখেন এখানে প্রথমে আছে কিলোমিটার পার আওয়ারে আছে, কিন্তু আবার ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে মিটার অর্থাৎ মিটার পার সেকেন্ড। তাহলে আমাদেরকে এটা
মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। 45 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 45 কিলোমিটার সমান হচ্ছে 45,000 মিটার। 45,000 মিটার সে যায় কত ঘন্টায়? 1 ঘন্টায়। 1 ঘন্টায় কত সেকেন্ড? যেহেতু মিটার পার সেকেন্ড আমাদেরকে সেকেন্ডে নিতে হবে। দেখেন 1 ঘন্টায় কত সেকেন্ড? আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড, অর্থাৎ 60 × 60 সমান হচ্ছে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। 45,000 মিটার যায় 3600 সেকেন্ডে। ঐকিক নিয়মের ক্ষেত্রে তাহলে 1 মিটার যায় ভাগ হবে 45,000 ডিভাইডেড বাই হচ্ছে 3600, তারপরে 150 মিটার যায়। যেহেতু বেশি তাই হবে গুণ। এখন আপনি এটি কাটাকাটি করেন। সিম্পলিসিটির ক্ষেত্রে আপনি শূন্যগুলো বাদ দিতে পারেন, যেমন এখানে 2টা শূন্য 2টা শূন্য কাটা, এখানে একটা শূন্য 1টা শূন্য কাটা। 15কে আপনি 45 ভাগ করলে হয় এখানে 3, আর 3 দিয়ে যদি 36কে ভাগ করেন তাহলে হচ্ছে 12। অর্থাৎ যেহেতু চা হয়েছে মিটারে, মিটার পার সেকেন্ড, তাই এটি অতিক্রম করবে 12 সেকেন্ডে। এই প্রশ্নে লুপ্ত পদটি নির্ণয় করুন। দেখেন এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এই প্রশ্নবোধক চিহ্ন লুপ্ত পদ আমরা ধরে নেই যে এটি হচ্ছে x। তাহলে কি দাঁড়ায়? প্রথমে অনুপাত আছে 12, 16, ওইদিকে তাহলে আছে আমার x আর 20। এটাকে আপনি ছোট করেও আর গুণন করতে পারেন, যেমন 4 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে এটা হচ্ছে 4 4 16 আর 3 4 12, তাহলে আমরা এই দুটো বাদ দিলাম। আর গুণন করলে কি হয়? 4x ইজ ইকুয়াল 3কে 20 দিয়ে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 60, অর্থাৎ x যদি এখানে রাখি তাহলে হচ্ছে 60/4, অর্থাৎ উত্তর হবে 15। 4 15 60, অর্থাৎ লুপ্ত সংখ্যা বা লুপ্ত পদ এখানে 15। চালের দাম শতকরা 25 টাকা বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? এই প্রশ্নের উত্তর অনেকেই মুখস্থ করে রেখেছেন, কিন্তু যদি আপনি ঐকিক নিয়মে করতে চান 125 টাকায় ব্যবহার কমাতে হবে কত টাকা? 25 টাকা, যেহেতু 25 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে 1 টাকায় ব্যবহার কমাতে হবে 25/125, যেহেতু শতকরা চাওয়া হয়েছে তাই 100 টাকায় ব্যবহার কমাতে হবে। 25 এবং 125কে যদি কাটেন তাহলে হচ্ছে 5 দিয়ে যদি 100কে কাটেন তাহলে হচ্ছে 20, অর্থাৎ 20% কিন্তু ব্যবহার কমালে আপনার চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। উত্তর হবে 20%। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 এবং 15 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে? যেহেতু বলা আছে এখানে দুটি নল, তাহলে প্রথম নল দ্বারা, যেহেতু ঘন্টায় বলা আছে 1 ঘন্টায় পূর্ণ হয়, প্রথম নলটি দ্বারা এত অংশ। দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় এত অংশ। যেহেতু বলা আছে একত্রে, তাই এই দুটি যোগ হবে, অর্থাৎ এত অংশ প্লাস এত অংশ। তাহলে এই দুইটার লসাগু 10 এবং 15 লসাগু হচ্ছে 30। 30কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 3,
প্লাস 15কে 30 দিয়ে ভাগ করলে হয় 2, অর্থাৎ 5/30। এটা যদি আমি কাটাকাটি করি তাহলে হচ্ছে 1/5 = 1/6। তাহলে দুটি নল দ্বারা একত্রে 1 ঘন্টায় পূর্ণ হয় এত অংশ। তাহলে সম্পূর্ণ অংশ কত ঘন্টায় পূর্ণ হয়? সম্পূর্ণ অংশ বা পুরোটা হয় এটার উল্টা, 1 কাটা যাবে, থাকবে হচ্ছে 6, অর্থাৎ 6 ঘন্টায় দুটি নল একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি পূর্ণ হবে 6 ঘন্টা। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। যদি আপনি ধরেন যে পুত্রের বয়স যদি x হয়, তাহলে পিতার বয়স কত? 5 গুণ, অর্থাৎ 5x। আচ্ছা, 3 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতা এবং পুত্রের বর্তমান বয়স কত? যদি আমরা পুত্রের বয়স ধরি x, তাহলে পিতার বয়স যেহেতু 5 গুণ, অর্থাৎ 5x। তাহলে 3 বছর বাদে, অর্থাৎ 3 বছর পরে পিতার বয়স কত হবে? 5x + 3। আর পুত্রের বয়স কত হবে? x + 3। এখন দেখেন এখানে বলা আছে পিতার বয়স, অর্থাৎ পিতার বয়স আমরা পেলাম 5x + 3, যেহেতু 5 গুণ এবং 3 বছর বাদে, 5 গুণ বাদে হচ্ছে 3 বছর, অর্থাৎ 3 বছর পর। পুত্রের বয়স কত আমরা পেলাম? x + 3। কত গুণ? 4 গুণ। এটার সাথে আপনি 4 গুণ করে দিবেন। অর্থাৎ এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে কি দাঁড়ায়? 5x + 3 = 4x + 12। এখন যেহেতু এখানে আছে 5x মাইনাস, এদিক থেকে যদি 4x আসে তাহলে হচ্ছে মাইনাস হয়ে যাবে। 5x - 4x = ওই পাশে আছে 12, এ পাশে 3 যদি ওই পাশে যায় তাহলে বিয়োগ হবে। তাহলে x = আমরা পেলাম 9। x = যদি 9 পাই, আমরা প্রথমেই ধরেছিলাম কিন্তু পুত্রের বয়স হচ্ছে x, তাহলে পুত্রের বয়স আমরা পেলাম 9 বছর। x = 9 বছর। আর পিতার বয়স ছিল 5 গুণ, অর্থাৎ 5x। x সমান যদি 9 হয় তাহলে 5 × x = হচ্ছে 5 নং 45। তাহলে দেখেন পিতার বয়স হচ্ছে 45 বছর, পুত্রের বয়স হচ্ছে 9 বছর। উত্তর হবে ক। একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে? আপনি প্রথমে একটা ঘড়ি আঁকেন। একটা ঘড়িতে কি থাকে? এখানে হচ্ছে 12, 3, 6, 9। তাহলে ঘড়িতে থাকে কিন্তু 12 ঘন্টা। খেয়াল করেন, একটা ঘড়িতে থাকে 12 ঘন্টা। আচ্ছা, এটা ঘুরে আসলেই কিন্তু আপনার সঠিক সময় নির্দেশ করবে। প্রতিদিন 10 মিনিট, একদিনে তার 10 মিনিট হচ্ছে সময় হারায়। তাহলে 1 ঘন্টা সময় হারাতে তার দিন লাগবে কত দিন? 10 × 6, যেহেতু 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে তার সময় লাগবে 6 দিন। 1 ঘন্টা যদি 6 দিন লাগে তাহলে 12 ঘন্টা তার কত সময় লাগবে? গুণ হবে 6 × 12, 6 × 12 72 দিন পর সে হচ্ছে সঠিক সময় নির্দেশ করবে। এক ব্যক্তি শেয়ার ব্যবসায় 9 লক্ষ টাকা বিনিয়োগ করলেন। শেয়ার প্রতি লভ্যাংশ হিসেবে তার আয় হচ্ছে 9 টাকা, অর্থাৎ শেয়ার প্রতি সে ডিভিডেন্ড পায় 9 টাকা। আচ্ছা, 9 লক্ষ টাকা বিনিয়োগ করছে, 100 টাকা অবিহিত মূল্য, অর্থাৎ প্রত্যেকটি শেয়ার তিনি ক্রয় করেছিলেন 100 টাকা করে। তাহলে দেখেন টোটাল বিনিয়োগ যদি তার 9 লক্ষ টাকা হয় আর একটি শেয়ারের মূল্য যদি 100 টাকা হয়, আচ্ছা তাহলে এখান থেকে এই 2টা শূন্য বাদ দিয়ে দেখেন
তার শেয়ার সংখ্যা কয়টা ছিল? শেয়ার সংখ্যা ছিল তার ৯,০০০ শেয়ার তিনি কিনেছিলেন ১০০ টাকা দরে, অর্থাৎ টোটাল টাকা তিনি ইনভেস্ট করেছেন ৯ লক্ষ টাকা। সহজ কথা, এখানে ১০০ আছে, ১০০ দিয়ে ভাগ করে দিবেন টোটাল টাকাকে, তাহলে নাম্বার অফ শেয়ার বেরিয়ে যাবে। আচ্ছা, নাম্বার অফ শেয়ার যখন আমরা পেয়ে যাব, ৯,০০০ শেয়ার আমি ক্রয় করেছিলাম, ৯,০০০ শেয়ারে আমি পেলাম ৯ টাকা করে, ইন্টু ৯, ৯,০০০ ইন্টু ৯, অর্থাৎ ৮,৯,৮১,৮১,০০০ টাকা তাহলে বাৎসরিক তার আয় হয়। একটি সাইকেল ৭,২০০ টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়। যেহেতু ক্ষতি হয় তাহলে বোঝা যাচ্ছে যে তার ক্রয় মূল্য আরও বেশি ছিল। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে ৯০ টাকা যদি হয়, আমরা এখন বের করব ৭,২০০ টাকার এটার ক্রয় মূল্য আসলে কত ছিল। বিক্রয় মূল্য ৯০ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা। বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য যদি ৭,২০০ টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? সিম্পলিফাই করি, 0 একটা কমায় দেই, সেটি হচ্ছে ৯ দিয়ে যদি ৭২কে গুণ করি তাহলে হচ্ছে ৮ নং ৭২, আর এখানে একটা 0, তাহলে ৮০ ইন্টু হচ্ছে ১০০, ৮,০০০। অপশন আবার ৮,০০০ দেখে খুশিতে দাগায় ফেলার কোনো অবকাশ নাই, কারণ পরবর্তীতে আরেকটা লাইন আছে, কত টাকা বিক্রয় করলে 12% লাভ হবে। এটাও কিন্তু একটা ক্রয় মূল্য বের করলাম, ৭,২০০ টাকা যেটা বিক্রি করেছিলেন সেটার ক্রয় মূল্য হচ্ছে ৮,০০০ টাকা। আচ্ছা, এখানে কত টাকা বিক্রি করলে 12% লাভ হবে? যদি ক্রয় মূল্য ১০০ টাকা হয়, 12% লাভে বিক্রয় মূল্য কত হবে? ১১২ টাকা। যদি ক্রয় মূল্য ১ টাকা হয়, আবার যদি ক্রয় মূল্য ৮,০০০ টাকা হয়, তাহলে কত টাকায় বিক্রি করলে 12% লাভ হবে? এখন ক্যালকুলেশন করলে আপনি পেয়ে যাবেন যে ৮,৯৬০ টাকা বিক্রয় করলে 12% লাভ হয়। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ? কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? ভুল করে কিন্তু আবার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিবেন না, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় কি হয়? এখানে দেখেন, একটা সমদ্বিবাহু ত্রিভুজ প্রথমে আঁকেন, ধরেন এটাই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এর বাহুদ্বয় যদি বর্ধিত করেন, বাহুদ্বয় হচ্ছে এই বাহু আর এই বাহু বর্ধিত করলাম, বর্ধিত করার পরে যে কোণ উৎপন্ন হয়েছে সেটি কি কোণ? আমরা জানি এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি, সমদ্বিবাহুর 3 কোণই কিন্তু হচ্ছে সমান, আর বর্ধিত কোণগুলো হচ্ছে 90 ডিগ্রির অধিক, অর্থাৎ 90 ডিগ্রির অধিক কোণগুলোকে বলা হয় স্থূলকোণ। একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত? একটু আগেই কিন্তু এরকম একটি থিওরি আমরা পড়েছিলাম, আপনারা হয়তোবা মনে করতে পারেন থিওরিগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আসলে থিওরিগুলোও ইম্পর্টেন্ট, কারণ এই থিওরিগুলো দিয়েই আপনি সলিউশন করতে পারবেন যদি কোনো ছোটোখাটো ম্যাথমেটিক্যাল ক্রিটিক্যাল রিজনিং থাকে। যেহেতু একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ যদি 60 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ হয় তার দ্বিগুণ, অর্থাৎ 60 যেহেতু দেওয়া আছে পরিধিস্থ কোণ, তাই কেন্দ্রস্থ কোণ হবে এর দ্বিগুণ, অর্থাৎ 120 ডিগ্রি। এটি হবে উত্তর, 120 ডিগ্রি।
আজকে এই পর্যন্তই। এরকম বড় বড় ক্লাসে হয়তোবা অনেকেই মনোযোগ হারিয়ে ফেলেন, কিন্তু আসলে এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই আছেন যারা নিজে নিজে পড়তে ভালো লাগে না বা মনোযোগ ধরে রাখতে পারেন না। তাদের জন্য আমার একটাই সাজেশন থাকবে, কিছুদিনের মধ্যেই প্রাইমারির পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আপনারা যেটা করতে পারেন, আমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, কম্পিউটার, সবগুলো সাবজেক্টের উপরে কিন্তু আলাদা আলাদা ভিডিও আছে এবং আমাদের যে প্রাইমারির প্লেলিস্টটা আছে এখান থেকে সবগুলো ভিডিও যদি দেখেন, ইনশাআল্লাহ প্রাইমারিতে আপনি সফল হবেনই। অন্তত অবসর সময়ে শুয়ে শুয়ে অথবা বসে বসেও এই ভিডিওগুলো শুনতে পারেন। সাধারণ জ্ঞানগুলো আমার মনে হয় আপনি নিজের পড়ার চেয়ে শুনলে অনেক বেশি কার্যকরী হয় এবং সেটা মাথায় গেঁথে যায় এবং মনে থাকে। তাই আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা সুস্থ থাকুন, ভালোভাবে পরীক্ষা দিন, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।